আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে জাতিপুঞ্জ ও জাতিসংঘ। অর্থাৎ জাতিপুঞ্জ এবং জাতিসংঘের মধ্যে আমরা প্রথমে আলোচনা করব জাতিপুঞ্জ নিয়ে, তারপর আলোচনা করব জাতিসংঘ নিয়ে। অর্থাৎ কীভাবে জাতিসংঘের উৎপত্তি এবং জাতিপুঞ্জের উৎপত্তি, কীভাবে এগুলো সৃষ্টি হলো, এগুলোর খাস কী এবং এগুলোর বর্তমান অবস্থা কী, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব জাতিপুঞ্জ নিয়ে। জাতিপুঞ্জের ইংরেজি শব্দ হচ্ছে লিগ অফ নেশনস। জাতিপুঞ্জ প্রথম এটির পূর্বসূরি ছিল জাতিপুঞ্জ হচ্ছে জাতিসংঘের পূর্ববর্তী সংগঠন বা পূর্বসূরি। প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত হয় এই সংগঠন। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য এই জাতিপুঞ্জ সংগঠনটি গঠন করা হয়। উত্তরসূরি জাতিসংঘ হচ্ছে জাতিপুঞ্জের উত্তরসূরি সংগঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংগঠিত হচ্ছে জাতিসংঘ। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিপুঞ্জ সংগঠন করা হয়েছিল, এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ স্থাপন করা হয়েছে বা সংগঠন করা হয়েছে। দুটি মূলত একই, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর একটি, আরেকটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। জাতিপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হওয়ায় জাতিপুঞ্জের বিলুপ্তি ঘটে এবং জাতিসংঘ সৃষ্টি হয়। অর্থাৎ যখন প্রথম বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য জাতিপুঞ্জ গঠন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হলে এই জাতিপুঞ্জ হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বন্ধ করতে ব্যর্থ হয়। সেজন্য এই জাতিপুঞ্জকে বাদ দিয়ে পরে জাতিসংঘ গঠন করা হয়। আমরা এখন দেখব জাতিপুঞ্জ কার্যকর আসলে কখন হয়। জাতিপুঞ্জ কার্যকর হয় 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু আকালে। অর্থাৎ এটা বিলুপ্ত হয় হচ্ছে 20 এপ্রিল 1946 সালে। জাতিসংঘ গঠিত হয় হচ্ছে 1945 সালের 24 অক্টোবর। এটার উদ্দেশ্য ছিল, জাতিপুঞ্জের উদ্দেশ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা। অর্থাৎ বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা। একটু আগে আমি এই কথাগুলো বললাম। জাতিপুঞ্জ তৈরির কাহিনী। জাতিপুঞ্জ তৈরির কাহিনী মূলত জার্মান সরকার যুদ্ধবিরতির আহ্বান জানায়। যখন জার্মান সরকার যুদ্ধবিরতির আহ্বান জানায়, তখন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি উইন্ড্রো উইলসন 1918 সালে যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট ছিলেন তিনি। তিনি মূলত এই জাতিপুঞ্জ গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। তিনি ছিলেন 28তম প্রেসিডেন্ট। এর প্রেক্ষিতে উইলসন মার্কিন কংগ্রেসে এটি পেশ করেন যে এটার দফা ছিল 14টি, মানে 14টি দফা নিয়ে কাজ করা হয় এবং 8 জানুয়ারি 1918 সালে 14তম দফায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একটি আন্তর্জাতিক সংগঠন গঠনের তিনি প্রস্তাব দেন। অর্থাৎ তিনি একটি আন্তর্জাতিক সংগঠন গঠনের প্রস্তাব দেন এই দফার মধ্যে। ভার্সাই চুক্তি। জাতিপুঞ্জ গঠন হয় 28 জুন 1919 সালে এবং পূর্ববর্তী প্রেক্ষাপট অনুযায়ী ভার্সাই চুক্তি এর মাধ্যমে জাতিপুঞ্জ গঠিত হয়। চুক্তি কার্যকর হয় হচ্ছে 10 জানুয়ারি 1920 সালে। প্রথম বৈঠক হয় 16 জানুয়ারি 1920 সালে। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, তবে আমরা মাথায় রাখবো যে জাতিপুঞ্জ গঠন হয় 28 জুন 1919 সালে। এটির গঠন হয় পূর্ববর্তী প্রেক্ষাপট অনুযায়ী ভার্সাই চুক্তি এর মাধ্যমে জাতিপুঞ্জ গঠিত হয়। অর্থাৎ ভার্সাই চুক্তি ছিল হচ্ছে একটা চুক্তি যেখানে মোটামুটি জার্মানিকে জার্মানির প্রতি বিভিন্ন শর্ত আরোপ করে এই চুক্তিটি গঠন করা হয়। এরপর হচ্ছে এই চুক্তি কার্যকর হয় 10 জানুয়ারি 1920 সালে। এক নজরে জাতিপুঞ্জ সম্পর্কে আমরা বিভিন্ন কিছু জানবো। এক নজরে আমরা জাতিপুঞ্জের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। প্রস্তাবক ছিলেন জাতিপুঞ্জের প্রস্তাবক ছিলেন হচ্ছে উইন্ড্রো উইলসন। চুক্তি কার্যকর হয় 10 জানুয়ারি 1920 সালে। প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিল হচ্ছে 24টি, মোট দেশ হচ্ছে 58টি। সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভা। প্রথম দিন কিন্তু এটি লন্ডনে করা হয়, পরে এটি সুইজারল্যান্ডের সদর দপ্তর বানানো হয় সুইজারল্যান্ডের জেনেভায়। প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রম। শেষ মহাসচিব ছিল হচ্ছে জোসেফ এফলন। স্থায়ী সদস্য দেশ ছিল হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতিপুঞ্জের স্থায়ী সদস্য হচ্ছে যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জে যোগদান করেননি। এটা একটা বিষয় ছিল। এখন আমরা দেখব জাতিপুঞ্জে যে দেশগুলো স্থায়ী সদস্য দেশ ছিল। যুক্তরাজ্য ছিল হচ্ছে 1920 থেকে 1937, ফ্রান্স ছিল 1920 থেকে 1937, ইতালি ছিল 1920 থেকে 1937, জাপান ছিল 1920 থেকে 1933, সোভিয়েত ইউনিয়ন ছিল 1934 থেকে 1939,
জার্মানি ছিল হচ্ছে 1926 থেকে 1933, কিন্তু যুক্তরাষ্ট্র হচ্ছে জাতিপুঞ্জে যোগদান করেননি। এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে অঙ্গ সংগঠন ছিল হচ্ছে তিনটি, একটা হচ্ছে পরিষদ, কাউন্সিল ও সচিবালয়। এই তিনটি পরিষদ নিয়ে হচ্ছে অঙ্গ সংগঠন নিয়ে কিন্তু জাতিপুঞ্জ গঠিত হয়। জাতিপুঞ্জ সম্পর্কে আসলে আমাদের অনেক বেশি ধারণা নাই, কারণ হচ্ছে জাতিপুঞ্জ নিয়ে বেশি আলোচনাও নাই, তাই এই বিষয়গুলো এত বেশি মাথা রাখার দরকার নেই। তবে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা জাস্ট একবার আইওয়ার্স দিলে অন্তত একটা ধারণা হবে যে আসলে জাতিসংঘ কিভাবে এই জাতিপুঞ্জ থেকে আসছে, এটা আমরা একটা ধারণা পাবো। মোট কথা হচ্ছে জাতিসংঘ এই জাতিপুঞ্জেরই একটা অংশ। তবে জাতিপুঞ্জ প্রথম বিশ্বযুদ্ধ পরে তৈরি করা হয়, সংগঠন করা হয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে ব্যর্থ হয় বিদায় এই জাতিপুঞ্জকে বাদ দিয়ে পরে জাতিসংঘ নামকরণ করা হয়। এবং এই জাতিসংঘই হচ্ছে বর্তমানে আমাদের মধ্যে বিরাজমান। এই জাতিসংঘকেই তাই আমরা অধিক বেশি গুরুত্ব প্রদান করব। এখন আমরা আলোচনা করব জাতিসংঘ নিয়ে। আমরা এর আগে জাতিপুঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম, জাতিসংঘের ইতিহাস নিয়ে কথা বলবো। জাতিসংঘ হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস। জাতিসংঘের গঠনের ইতিহাস আমরা বলবো। লন্ডন ঘোষণা, জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হচ্ছে লন্ডন ঘোষণা। এটি ছিল হচ্ছে প্রথম পদক্ষেপ, এবং জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ এটি জার্মানির ব্রিটেনকে আক্রমণ করে। জার্মানি যখন ব্রিটেনকে আক্রমণ করে 12 জুন 1941 সালে, ফলে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ঘোষণা দেয়। ইউরোপের 9টি প্রবাসী সরকার লন্ডনের জেমস প্রাসাদে এই লন্ডন ঘোষণা করে থাকেন। মোট কথা জাতিসংঘের প্রথম পদক্ষেপ বা প্রস্তাব এই লন্ডন ঘোষণা। লন্ডন ঘোষণা থেকে মূলত জাতিসংঘ গঠনের সূত্রপাত সৃষ্টি হয়। জার্মানি যখন লন্ডনকে আক্রমণ করেন তখন হচ্ছে বা ব্রিটেনকে আক্রমণ করেন, তখন কিন্তু এই জাতিসংঘের ঘোষণা আসে বলে ধারণা করা যায়। এরপরে আমরা যাব আটলান্টিক সনদ, জাতিসংঘের নাম গ্রহণ। অর্থাৎ আটলান্টিক সনদ থেকে কিন্তু জাতিসংঘের নাম গ্রহণ করা হয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য একটি খসড়া প্রণয়ন করা হয়, এটাই ছিল আটলান্টিক সনদ। এই খসড়া প্রণয়ন করেছিলেন হচ্ছে রুজভেল্ট, মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তিনি। রুজভেল্ট ছিলেন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট এবং উইনস্টন চার্চিল ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্থান ছিল আটলান্টিক মহাসাগরের ব্রিটিশ নৌতরী প্রিন্সেস অফ ওয়েলস। 14 আগস্ট 1941 সালে ঘটনাটা হয়েছিল। 14 আগস্ট 1941 সালে রুজভেল্ট ছিলেন হচ্ছে সর্বপ্রথম জাতিসংঘের নাম ব্যবহার করেন। রুজভেল্ট, এই জাতিসংঘের নাম প্রথম আনেন হচ্ছে রুজভেল্ট, এবং জাতিসংঘের গঠনের প্রস্তাব করেনও কিন্তু এই রুজভেল্ট। জাতিসংঘ নামটি সর্বপ্রথম অফিসিয়ালভাবে ব্যবহৃত হয় আটলান্টিক সনদে। অর্থাৎ আটলান্টিক সনদে জাতিসংঘের নামটি সর্বপ্রথম ব্যবহার হয়, অফিসিয়ালিভাবে ব্যবহার হয়। ওয়াশিংটন ঘোষণা বা আটলান্টিক সনদে স্বাক্ষর, জাতিসংঘের ঘোষণা। ওয়াশিংটন ঘোষণা কিংবা আটলান্টিক সনদ স্বাক্ষর, যেটাকে আমরা জাতিসংঘ ঘোষণা বলতে পারি। অর্থাৎ আটলান্টিক সনদের দলিলে স্বাক্ষর করেন 26টি দেশের প্রতিনিধি। 1 জানুয়ারি 1942 সালে ওয়াশিংটন ঘোষণা নামে পরিচিত। প্রতিনিধিদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে রুজভেল্ট, উইনস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ম্যাক্সিস লিডবিনবেপ সোভিয়েত ইউনিয়ন, এবং হচ্ছে টিবি শুভ চীনে। তাহলে রুজভেল্ট, উইনস্টন চার্চিল, ম্যাক্সিস লিডবিন এবং হচ্ছে টিবি শুভ, তিনি ছিলেন হচ্ছে চীনের। এই টোটাল 7 জন প্রতিনিধি ছিল সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। এরপরে মস্কো ঘোষণা বা উদ্দেশ্য ও সিদ্ধান্ত। বিশ্ব শান্তি ও নিরাপত্তা বিধানের লক্ষ্যে আন্তর্জাতিক সংগঠনের করার লক্ষ্যে মস্কোয় ঘোষণা করা হয় 7 দফা এবং 19 থেকে 30 অক্টোবর 1943 সালে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ঘোষণা করেন 4th ও 7ম দফায় আন্তর্জাতিক সংগঠন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছিলেন মস্কো ঘোষণার মধ্যে, তারা হলেন যুক্তরাষ্ট্র এবং হচ্ছে যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন। এই তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ওই সময় এই মস্কো ঘোষণার মধ্যে ছিলেন, অন্তর্ভুক্ত ছিলেন। এরপর আমরা দেখব তেহরান সম্মেলন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর প্রথম শীর্ষ সম্মেলন ইরানের তেহরানে এক বৈঠকে জাতিসংঘের ঘোষণায় একমত হন। Big 3 1943 সালে। এই তেহরান হচ্ছে ইরানের রাজধানী। এই তেহরানের একটা সম্মেলন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মিত্র বাহিনীর প্রথম শীর্ষ সম্মেলন ছিল এটি। এই বিগ 3 মধ্যে ছিল হচ্ছে রুজভেল্ট,
উইনস্টন চার্চিল এবং স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের সেক্রেটারি জেনারেল, এই তিনজনকে বিগ থ্রি বলা হয় এই জাতিসংঘ গঠনের সম্মেলনের মধ্যে। এই সম্মেলনে আমেরিকা, ব্রিটিশ ও রুশ মিলিত হয়ে, রুশ মানে হচ্ছে রাশিয়া, মিলিত হয়ে দ্বিতীয় মহাযুদ্ধোত্তর ফলাফল নির্ধারণ করেন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল কী হবে তা নির্ধারণ করেন। তারপর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সম্মেলন, সেটা হচ্ছে ডাম্বারটন ওক সম্মেলন, অর্থাৎ ডাম্বারটন ওক সম্মেলন এর প্রতিনিধিকারীরা মিলিত হয় হচ্ছে 1944 সালে 21 আগস্ট থেকে 28 সেপ্টেম্বর। যেসব দেশের প্রতিনিধিরা ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, এসব দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে ছিল। এবং কার্যাবলী ছিল সংগঠনের রূপরেখা গ্রহণ করা হয় এবং নিরাপত্তা পরিষদ গঠন ও 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র নির্ধারণ, সংগঠনের নামকরণ এবং হচ্ছে 4টি অঙ্গ সংগঠনের প্রস্তাব করা হয়। এগুলো ছিল ডাম্বারটন ওক সম্মেলনের কার্যাবলী। আসলে এই সংগঠনটা অনেকগুলো সম্মেলনের মাধ্যমে কিন্তু পরিপূর্ণভাবে কার্যসিদ্ধি লাভ করে। এই সম্মেলনগুলো একটু করছি। ইয়াল্টা সম্মেলন বা ক্রিমিয়া সম্মেলন, এই সম্মেলনটা মূলত ইয়াল্টা সম্মেলন বা ক্রিমিয়া সম্মেলন নামে পরিচিত। যুদ্ধ পরবর্তী ইউরোপের পুনর্গঠনের জন্য ইয়াল্টার বা ইউক্রেন এক সম্মেলন মিলিত হন। ইয়াল্টা এটা ইউক্রেনের একটা জায়গায় ইয়াল্টা, এই সম্মেলনে মিলিত হন রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন, 3 দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন 1945 সালের 4 থেকে 11 ফেব্রুয়ারি। ভেটো ক্ষমতা প্রদান করা হয় 5টি স্থায়ী সদস্য দেশকে নিয়ে, অর্থাৎ ভেটো মানে হচ্ছে না ভোট, অর্থাৎ যদি জাতিসংঘ কোনো একটি প্রস্তাব পাশ করাতে চান, যদি 5টি দেশের মধ্যে কোনো একটি দেশ যদি না ভোট দেয়, বাকি 4টা ভোট যদি ইয়েস ভোটও দেয়, তাহলে কিন্তু এই নিয়মটি বা রুলটি পাস হবে না। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে 5টি দেশেই ইয়েস ভোট থাকতে হবে। এটা হচ্ছে ভেটো। ভেটো হচ্ছে নো ভোট, অর্থাৎ নো বলা। অর্থাৎ এই 5টি সদস্য দেশকে ভেটো প্রদানের ক্ষমতা দেওয়া হয়। অন্য যে নামে পরিচিত ক্রিমিয়া সম্মেলন নামে। ইয়াল্টা সম্মেলন বা ক্রিমিয়া সম্মেলন এটি মোটামুটি ইউক্রেনে হয়েছিল এবং এটি অন্য নামে পরিচিত হচ্ছে ক্রিমিয়া সম্মেলন নামে। এরপর আমরা দেখব সান ফ্রান্সিসকো সম্মেলন, জাতিসংঘের সনদে স্বাক্ষর হয়। এখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ এই কারণে এটাতে কিন্তু জাতিসংঘের কিন্তু যে স্বাক্ষর গ্রহণ এটা কাজ হয়। এই সনদটা কার্যকর হয় 24 অক্টোবর 1945 সালে। 24 অক্টোবর 1945 সালে, এবং এই সম্মেলনটার নাম হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন বা জাতিসংঘ সনদ। এখানে সনদটি কার্যকর হয় 24 অক্টোবর 1945 সালে। পোল্যান্ড জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য, অর্থাৎ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে 41, অর্থাৎ পোল্যান্ডের জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন, এবং অর্থাৎ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 51টি দেশ। 51টি দেশ হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল। যখন প্রতিষ্ঠা হয়েছিল জাতিসংঘ তখন 51টি দেশ অংশগ্রহণ করেছিল বা সদস্য ছিল। এরপরে আমরা দেখব, কারণ জাতিসংঘের সনদে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 51টি, এবং কারণ জাতিসংঘের সনদের কার্যকর হওয়ার পূর্বেই পোল্যান্ড সনদে স্বাক্ষর করে, অর্থাৎ জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার পূর্বে পোল্যান্ড যেহেতু সনদে স্বাক্ষর করে, সেজন্য পোল্যান্ডকে বলা হয় প্রতিষ্ঠাকালীন সদস্য। এবং 24 অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়, কারণ এই 24 অক্টোবর কিন্তু সনদটি কার্যকর হয়, জাতিসংঘ সনদটি কার্যকর হয়। এবং জাতিসংঘের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয় 1995 সালের সুবর্ণ জয়ন্তী হিসাবে। এক নজরে জাতিসংঘের সব গুরুত্বপূর্ণ তথ্যাবলী নামকরণ করা হয় ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট আটলান্টিক সনদে প্রথম 1 জানুয়ারি 1942 সালে, এবং মূল স্বাক্ষরকারী ছিল 50টি দেশ, প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 51টি দেশ, সর্বশেষ সদস্য ছিল হচ্ছে দক্ষিণ সুদান 2011 সালে, এবং স্থায়ী পর্যবেক্ষক দেশ হচ্ছে 2টি, একটা হচ্ছে ফিলিস্তিন, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। এই 2টি দেশ হচ্ছে স্থায়ী পর্যবেক্ষক দেশ, যেগুলোকে সদস্য করা হয়নি, তবে পর্যবেক্ষক হিসেবে রাখা হয়েছে। মূল মন্ত্র হচ্ছে এই পৃথিবী আপনার, মানে এই জাতিসংঘের মূল মন্ত্র হচ্ছে এই পৃথিবী আপনার।
তারা হচ্ছে 111টি, অধ্যায় হচ্ছে 19টি। অর্থাৎ জাতিসংঘের যেই সংবিধান আছে, এই সংবিধানের দ্বারা হচ্ছে 111টি এবং অধ্যায় হচ্ছে 19টি। সনদের রচয়িতা হচ্ছে মার্কিন কবি ও সাহিত্যিক আর্চিবাল্ড ম্যাকলিস। তিনি হচ্ছে এই সনদের রচয়িতা, অর্থাৎ এই আটলান্টিক সনদ বা সংবিধানের রচয়িতা। এই আটলান্টিক সনদ কার্যকর হয় কিন্তু 24 অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা করা হয় এই 24 অক্টোবরকে। যেহেতু 24 অক্টোবর কার্যকর হয়, তাই জাতিসংঘ দিবসও করা হয় 24 অক্টোবর। এরপর হচ্ছে এর সদর দপ্তর করা হয় ম্যানহাইম, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে। এর স্থপতি হিসেবে ধরা হয় ডব্লিউ হ্যারিসনকে, এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে ট্রিগবেলি, জাতিসংঘের প্রথম মহাসচিব। তিনি ছিলেন হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব। ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। আর ক্র্যাসিং মিডোস নিউ ইয়র্কের জাতিসংঘের সভাস্থল, অর্থাৎ নিউ ইয়র্কের জাতিসংঘের সভাস্থল হচ্ছে ক্র্যাসিং মিডোস। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। ইংলিশ, ফ্রান্সিস, এই দুই ভাষা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর। এই দুটি ভাষা কার্যকরী অফিসিয়াল ভাষা। ইংরেজি এবং হচ্ছে ফার্সি দুটি কার্যকরী অফিসিয়াল ভাষা। তবে 6টি ভাষায় হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল কাজগুলো বা দাপ্তরিক কাজগুলো করা হয়। জাতিসংঘের পতাকা হচ্ছে নীল ও সাদা, নীল যোগ সাদা জাতিসংঘের পতাকা। হালকা নীলের উপরে সাদা রঙের জাতিসংঘের প্রতীকটি সাদা বৃত্তের মাঝখানে, জাতিসংঘের প্রতীকটি চাইলে আপনার গুগল করে একটু দেখে নিতে পারেন। পতাকা হচ্ছে নীল বা সাদা, এটা আমরা বললাম। এরপর হচ্ছে প্রতীকের মাঝখানে পৃথিবী মানচিত্র, অর্থাৎ প্রতীকের মাঝখানে কিন্তু পৃথিবীর মানচিত্র, যেহেতু এটা জাতিসংঘ পুরো পৃথিবীকে নিয়ে কার্যক্রম, পৃথিবীর মানচিত্র। আর দুই পাশে দুটি জলপাই গাছের শাখা, জলপাই গাছ শান্তির প্রতীক, অর্থাৎ জলপাই গাছের শাখা দেওয়া হয়েছে কারণ জলপাই গাছ হচ্ছে শান্তির প্রতীক। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় রয়েছে টোকিও, জাপানে। 1973 সালে এটার প্রতিষ্ঠা হয়। জাতিসংঘের শান্তি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে সান জোসে, কোস্টারিকাতে অবস্থিত। 1980 সালে এটার প্রতিষ্ঠা হয়। এরপরে জাতিসংঘ লাইব্রেরি হচ্ছে দ্য হ্যামারশোল্ড লাইব্রেরি উদ্বোধনের একদিন পূর্বেই তিনি মারা যাওয়ার তার নামে হচ্ছে লাইব্রেরির নামকরণ করা হয়। দ্য হ্যামারশোল্ড লাইব্রেরি, এই লাইব্রেরির উদ্বোধনের একদিন পূর্বে তিনি মারা যাওয়ায় তার নামে এর নামকরণ করা হয়। অর্থাৎ লাইব্রেরি যেদিন উদ্বোধন হবে তার একদিন আগে তিনি মারা যান। তাহলে জাতিসংঘের আয়ের উৎস, এটা আমাদের একটু অবশ্যই জানতে হবে। আসলে জাতিসংঘের আয় কিভাবে নির্ধারিত হয়। জাতিসংঘের আয়ের প্রধান উৎস হচ্ছে সদস্য দেশসমূহের চাঁদা, অর্থাৎ জাতিসংঘের যে সদস্য দেশগুলো রয়েছে তারা নির্দিষ্ট পরিমাণ চাঁদা প্রদান করে। এই চাঁদার মাধ্যমে কিন্তু জাতিসংঘ পরিচালিত হয়, খরচগুলো মেটানো হয়। সর্বোচ্চ চাঁদা দেয় হচ্ছে মোট বাজেটের 25%। সর্বোচ্চ চাঁদা দেয় কিন্তু যুক্তরাষ্ট্র, অর্থাৎ যদি 100 টাকা খরচ হয় সেখানে মধ্যে 25 টাকা প্রদান করেন হচ্ছে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাঁদা প্রদানকারী দেশ। বাংলাদেশ চাঁদা দেয় কিন্তু 0.01%, অর্থাৎ 100 টাকার মাত্র 1 পয়সা হচ্ছে চাঁদা দেন হচ্ছে বাংলাদেশ। বাজেটের ঘোষিত হয় 2 বছরে একবার, অর্থাৎ জাতিসংঘের বাজেট ঘোষণা হয় 2 বছরে একবার করে। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ হচ্ছে 193টি। দক্ষিণ সুদান হচ্ছে সর্বশেষ দেশ, যেটি 193 নম্বরে, অর্থাৎ জাতিসংঘে 193টি দেশ আছে। 193তম হচ্ছে দক্ষিণ সুদান। 14 জুলাই 2011 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন। এরপরে আরো কিছু ঘটনা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যুগোস্লোভাকিয়া জাতিসংঘের দেশটির সদস্যপদ স্থগিত করে 1992 সালে, এটি আবার ফিরিয়ে দেয় 2000 সালে। জাতিসংঘ দেশটির সদস্যপদ স্থগিত করা হচ্ছে 1992 সালে, পরে আবার ফিরিয়ে দেয় 2000 সালে। হয়তো কোনো রাজনৈতিক বা কিংবা ইন্টারনাল কোনো কারণে যুগোস্লোভাকিয়ার সদস্যপদ বাতিল করা হয়, পরে আবার 2000 সালে 1 নভেম্বর ফিরিয়ে দেওয়া হয়। ইন্দোনেশিয়া হচ্ছে পদত্যাগ করে 1965 সালের 20 জানুয়ারি, আবার ফিরে আসা হচ্ছে 1960 সালের 28 সেপ্টেম্বর। এই দুটো তথ্য আমাদের মোটামুটি জানা দরকার। এই তাইওয়ানটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তাইওয়ান জাতিসংঘের প্রাক্তন সদস্য রাষ্ট্র। গণচীন জাতিসংঘ অন্তর্ভুক্ত হলে তাইওয়ানকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয়, অর্থাৎ
যেহেতু আমরা জানি জাতিসংঘের 5টি সদস্য রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে চীন, যার ব্যাটো দেওয়ার ক্ষমতা আছে, যেহেতু অনেক পাওয়ারফুল। তাইওয়ান কিন্তু জাতিসংঘের আগে অন্তর্ভুক্ত ছিল, পরে যখন গণচীনে যখন তাইওয়ান অন্তর্ভুক্ত হয়নি, গণচীন যখন তাইওয়ান অন্তর্ভুক্ত হয়, তখন কিন্তু গণচীন যখন জাতিসংঘে অন্তর্ভুক্ত হলে তাইওয়ানকে জাতিসংঘ থেকে বাদ দেওয়া হয় বা বহিষ্কার করা হয়। গণচীনের জাতিসংঘের অন্তর্ভুক্তি হয় হচ্ছে 25শে অক্টোবর 1971 সালে। এবার হচ্ছে ভ্যাটিকান সিটি ও কসোভো, দুটি স্বাধীন দেশ, তবে জাতিসংঘের সদস্য নয়। তবে পৃথিবীতে কিন্তু স্বাধীন দেশ হচ্ছে 195টি। আমরা জানি পৃথিবীতে স্বাধীন দেশ হচ্ছে 195টি, তার মধ্যে বাকি আরো কয়েকটি দেশ আছে, প্রায় 26টি দেশ, পৃথিবীতে 226টির মতো দেশ আছে। তবে 226টি দেশের মধ্যে 195টি হচ্ছে স্বাধীন দেশ, তার মধ্যে 193টি হচ্ছে জাতিসংঘের অধিভুক্ত সদস্য দেশ, বর্তমান সদস্য দেশ, আর দুটি দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি ও কসোভো, যারা স্বাধীন হলেও জাতিসংঘের সদস্যপদ লাভ করেনি, তবে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ হিসেবে রয়েছে। আমরা একটু আগেই বিষয় নিয়ে পড়েছিলাম। পৃথিবীর বৃহত্তম সদস্য দেশ হচ্ছে আয়তন হচ্ছে রাশিয়া। পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া এবং জনসংখ্যা হচ্ছে চীন, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া আয়তনে, এবং জনসংখ্যা হচ্ছে সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ক্ষুদ্র দেশ হচ্ছে আয়তনে মোনাকো, আর জনসংখ্যা হচ্ছে টুভেলু, অর্থাৎ জনসংখ্যা কম হচ্ছে টুভেলু আর আয়তন হচ্ছে মোনাকো। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে 136তম সদস্য, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে সাধারণ পরিষদে অংশগ্রহণ করেছিল 136তম সদস্য দেশ হিসেবে 29তম অধিবেশনে 17 সেপ্টেম্বর 1974 সালে, যেখানে বঙ্গবন্ধু ভাষণ প্রদান করেন। এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে 137তম দেশ হিসেবে 29তম অধিবেশনে 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ অংশগ্রহণ করেন। জাতিসংঘের মূল সংস্থা কিন্তু 6টি। জাতিসংঘের মূল সংস্থা 6টি, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে সাধারণ পরিষদ, একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ, একটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, একটা হচ্ছে সচিবালয়, একটা হচ্ছে অচি পরিষদ, এবং একটা হচ্ছে আন্তর্জাতিক আদালত। এই 6টি পরিষদ হচ্ছে জাতিসংঘের মূল সংস্থা। এবং আমরা যদি একটু আলোচনা করি সাধারণ পরিষদে সাধারণ পরিষদের সকল সদস্য রাষ্ট্র হচ্ছে এই সদস্য, অর্থাৎ যতগুলো সদস্য রাষ্ট্র আছে সাধারণ পরিষদের সদস্য কিন্তু এই 193টি হচ্ছে সদস্য রাষ্ট্র, সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্র। সাধারণ পরিষদ নতুন সদস্য গ্রহণ করতে পারে, নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে বা সুপারিশ করে। যদি নিরাপত্তা পরিষদ যদি অনুমোদন বা সুপারিশ করে, সেক্ষেত্রে অবশ্যই সাধারণ পরিষদ নতুন দেশকে অংশগ্রহণ করতে পারে। প্রতি বছর অধিবেশন একবার হয়, এবং বার্ষিক যে অধিবেশন বসে সেটি প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার নিউ ইয়র্কে শুরু হয়। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে প্রতি বছর কিন্তু একবারই অধিবেশন হয়, এবং সেই অধিবেশনের মধ্যে প্রতি বছর যে অধিবেশন হয় তাই সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবারে নিউ ইয়র্কে শুরু হয়। এখানে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, প্রথম অধিবেশন হয় কিন্তু ওয়েস্টমিনস্টার হল, লন্ডনে 23 অক্টোবর থেকে 16 ডিসেম্বর 1946 সালে। এটা ছিল প্রথম অধিবেশন, জাতিসংঘের প্রথম অধিবেশন। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জাতিসংঘের আলোচনা ও আলাপের মূল সভা কিন্তু সাধারণ পরিষদে হয়, অর্থাৎ জাতিসংঘের যতগুলো আলোচনা হয় এবং আলাপ হয় এই সবগুলো কিন্তু সাধারণ পরিষদেই হয়। এই সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় 1 বছরের জন্য সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতে সদস্যের ভোটে, অর্থাৎ সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে 1 বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। এক্ষেত্রে আরেকটা বিষয়, এখানে জাতিসংঘের প্রথম নারী সভাপতি ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত ভারতের, এবং হচ্ছে নিয়াইপাল, জাতিসংঘের নিয়াইপাল প্রথম নারী সভাপতি হচ্ছে প্যাট্রিসিয়া ডুরাই জ্যামাইকা, প্রথম নারী নিয়াইপাল ছিলেন। এবং এখানে আরেকটা বিষয়, সাধারণ পরিষদে প্রথম মুসলিম মহিলা সভাপতি হচ্ছে সাইমা হায়া বিনতে, তিনি ছিলেন হচ্ছে সাধারণ পরিষদের প্রথম মুসলিম মহিলা সভাপতি। সভাপতি কিন্তু 5টি এলাকা থেকে নির্বাচিত করা হয়। এই 5টি এলাকা হচ্ছে আফ্রিকা, পূর্ব ইউরোপ, এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য দেশ। এই 5টি এলাকা থেকে কিন্তু সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত করা হয়।
এরপরে সাধারণ পরিষদের বিভিন্ন উদ্যোগ আছে। মানবাধিকারের সার্বজনীন ঘোষণা, ইউনিভার্স ডিক্লেয়ার অফ হিউম্যান রাইটস, এবং হচ্ছে সাধারণ পরিষদের তৃতীয় সম্মেলনে গৃহীত হয় এটি। অর্থাৎ মানবাধিকারের সার্বজনীন ঘোষণা, যেটা সাধারণ পরিষদের একটা উদ্যোগ, যেটি হচ্ছে ইউনিভার্স ডিক্লেয়ার অফ হিউম্যান রাইটস, সাধারণ পরিষদের তৃতীয় সম্মেলনে এটি গৃহীত হয়। এরপরে সাধারণ পরিষদের আরেকটি উদ্যোগ হচ্ছে স্যাডো কনভেনশন, অর্থাৎ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে স্যাডো কনভেনশন গ্রহণ করে 1979 সালে। এরপর সমুদ্র আইন কনভেনশন হচ্ছে সমুদ্র আইন কনভেনশন আনক্লোজ, গৃহীত হয় 1982 সালে। এরপরে জাতিসংঘের শিশু বিষয়ক কনভেনশন স্বাক্ষরিত হয় 1989 সালে। এরপরে এসডিজি প্রস্তাব, যেটার মেয়াদকাল শুরু হয় 2016 থেকে 2030 সাল পর্যন্ত। অর্থাৎ এই কয়েকটি উদ্যোগ হচ্ছে সাধারণ পরিষদের উদ্যোগ বা পরিকল্পনা। সাধারণ পরিষদের কার্যাবলী, সাধারণ পরিষদের যে সকল কার্যাবলী সংগঠিত হয় সে সকল কার্যাবলী আমরা একটু আলোচনা করব। সাধারণ পরিষদের কার্যাবলী হচ্ছে মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গ্রহণ নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে, এবার হচ্ছে কোনো সদস্য রাষ্ট্রকে বহিষ্কার করা যেতে পারে, জাতিসংঘের বাজেট পাস, এবার হচ্ছে সদস্য রাষ্ট্রের চাঁদার পরিমাণ নির্ধারণ, বিভিন্ন সংস্থার সদস্য নির্ধারণ, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন, অন্যান্য সংস্থার বার্ষিক রিপোর্ট আলোচনা। এই বিষয়গুলো হচ্ছে সাধারণ পরিষদের কার্যাবলী। এখন আমরা আলোচনা করব নিরাপত্তা পরিষদ বা স্বস্তি পরিষদ। নিরাপত্তা পরিষদ বা স্বস্তি পরিষদ, এটার মূল দায়িত্ব হচ্ছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। সকল কার্যক্রম পরিচালিত হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে, অর্থাৎ জাতিসংঘে যতগুলো কার্যক্রম করা হয় সকল নিরাপত্তা পরিষদের সুপারিশ পেলেই কিন্তু বাকি কাজগুলো করা যায়। তার অন্য নাম হচ্ছে স্বস্তি পরিষদ, অর্থাৎ এটাকে সেফটি নেট অথবা স্বস্তি পরিষদ বলা হয়, কারণ এটা বাকি সকল কার্যক্রমকে সুপারিশ করে কিংবা নিরাপত্তা প্রদান করে। সদর দপ্তর হচ্ছে কনফারেন্স বিল্ডিং, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সদস্য হচ্ছে 1965 সালের পূর্বে সদস্য ছিল 11টি, স্থায়ী হচ্ছে 5টি, অস্থায়ী হচ্ছে 6টি, এবং বর্তমানে হচ্ছে 15টি। অস্থায়ী হচ্ছে 5টি, স্থায়ী হচ্ছে 5টি, অস্থায়ী হচ্ছে 10টি সদস্য রাষ্ট্র মিলে হচ্ছে নিরাপত্তা পরিষদ গঠিত। জাতিসংঘ সনদের সংশোধন করা হয় 23 নং অনুচ্ছেদে 1963 সালে সাধারণ পরিষদের কর্তৃক, অর্থাৎ সাধারণ পরিষদ কর্তৃক 1963 সালে জাতিসংঘের 23 নং অনুচ্ছেদে সংশোধন করা হয়। এই সংশোধনীতে অস্থায়ী সদস্য রাষ্ট্র 6 থেকে 10টি করা হয়, অর্থাৎ স্থায়ী সদস্য রাষ্ট্র অবশ্যই 5টি এবং অস্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে 10টি। এই স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে 5টিগুলোকে বলা হয় 5PS, অর্থাৎ পাওয়ারফুল 5। পাওয়ারফুল 5 হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স। এই 5টি রাষ্ট্র কিন্তু স্থায়ী সদস্য রাষ্ট্র, যেগুলো যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ভেটো প্রদান করতে পারে, ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে, এবং প্রতিষ্ঠাকালীন সদস্যের ক্ষেত্রে প্রতিষ্ঠাকালীন তাদের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান এই 5টি দেশের রয়েছে। সেজন্য এই 5টি দেশ হচ্ছে সদস্য রাষ্ট্র, এবং অস্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে 10টি। 10টির মধ্যে এশিয়া থেকে হচ্ছে 2টি, আফ্রিকা থেকে হচ্ছে 3টি, ল্যাটিন আমেরিকা থেকে 2টি, পূর্ব ইউরোপ থেকে 1টি, পশ্চিম ও অন্যান্য থেকে হচ্ছে 2টি। মোট হচ্ছে 2, 4, 6, 7, 8, 9, 10, এই 10টি মিলে হচ্ছে অস্থায়ী সদস্য রাষ্ট্র গঠিত। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অস্থায়ী সদস্য রাষ্ট্র নির্বাচিত হয় 2 বছরের জন্য, অর্থাৎ 2 বছরের জন্য অস্থায়ী সদস্য রাষ্ট্র নির্বাচিত হয়। বাংলাদেশ অস্থায়ী সদস্য নির্বাচন হয় প্রায় 2বার, অর্থাৎ বাংলাদেশ 2বার প্রায় অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। এবং থাইওয়ান পূর্বে নিরাপত্তা পরিষদের সদস্য ছিল, বর্তমানে সাধারণ সদস্য পদও নেই, অর্থাৎ তাইওয়ান কিন্তু একটা পর্যায়ে গিয়ে নিরাপত্তা পরিষদের সদস্য ছিল, পরে কিন্তু তাইওয়ানকে গণচিহ্নে অন্তর্ভুক্ত হওয়ার কারণে সাধারণ সদস্য পদ থেকেও বাদ দেওয়া হয়, নিরাপত্তা পরিষদ তো দূরের কথা। সভাপতি নির্বাচিত হয় কিন্তু সদস্য রাষ্ট্র থেকে, মেয়াদ 1 বছর, অর্থাৎ সদস্য রাষ্ট্র থেকে একজন সভাপতি নির্বাচিত করা হয়। 193টি দেশের থেকে একজন সদস্য নির্বাচিত করা হয়, এবং মেয়াদ হচ্ছে 1 মাস, অর্থাৎ নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয় সদস্য রাষ্ট্র থেকে, এবং মেয়াদ হচ্ছে 1 মাস। সিদ্ধান্ত গ্রহণের জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য সম্মতি প্রয়োজন হয় কমপক্ষে 9 জন, স্থায়ী সদস্য রাষ্ট্র 5 জন, অন্যান্য হচ্ছে 4 জন, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সম্মতির প্রয়োজন হলে কমপক্ষে 9 জন সদস্যের সিদ্ধান্তের প্রয়োজন হয়, অর্থাৎ তার মধ্যে 5 জন হচ্ছে স্থায়ী সদস্য অবশ্যই, আর 4 জন হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য হলেই কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এবার আমি যে বললাম ভেটো, আমি এর আগেও বলেছিলাম ভেটো বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। ভেটো হচ্ছে ল্যাটিন শব্দ, অর্থ আমি ইহা মানি না, অর্থাৎ নো ভোট, মানে আমি এটা মানি না, এটা হচ্ছে ভেটো।
ভেটো প্রদানের ক্ষমতা আছে হচ্ছে 5টি দেশের, বলেছিলাম স্থায়ী সদস্য দেশ। ক্ষমতা দেওয়া হয় ইয়াল্টা সম্মেলনে 1945 সালে, অর্থাৎ এই ভেটো প্রদানের ক্ষমতাটা কিন্তু সৃষ্টি হয় ইয়াল্টা সম্মেলনে 1945 সালে। প্রস্তাবটা বাতিল করে হচ্ছে প্রস্তাব বাতিল হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের যে কোনো একটি রাষ্ট্র ভেটো দিলে, অর্থাৎ কোনো একটা প্রস্তাব বাতিল হয়। কখন বাতিল হয়? যখন নিরাপত্তা পরিষদের 5টি দেশ থেকে যে কোনো একটি দেশ যদি ভেটো দিলে, অর্থাৎ আমি মানি না বললেই ভেটো দিলেই হচ্ছে যে কোনো একটা প্রস্তাব বাতিল হতে পারে। প্রথম ভেটো প্রদান করা হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন হচ্ছে 1946 সালে, অর্থাৎ কোনো একটা প্রস্তাবের ক্ষেত্রে প্রথম ভেটো দিয়েছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তখন কিন্তু রাশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশ মিলে কিন্তু একসাথে সোভিয়েত ইউনিয়ন ছিল। পরে রাশিয়া থেকে দেশগুলো আলাদা হয়ে যায়। পরে রাশিয়া, এখন বর্তমান রাশিয়া নামেছিল, এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন মানে বেশ কয়েকটা দেশের সমন্বয় রাশিয়ার সাথে সমন্বিত ছিল। মিস্টার ভেটো হিসেবে পরিচিত হচ্ছে ভিয়াচেস্লাভ মলোটোভ। তিনি একজন ব্যক্তি, তিনি সবচেয়ে বেশি ভেটো প্রদান করেছিলেন, মিস্টার ভেটো নামে পরিচিত ছিলেন তিনি। কার্যাবলী জাতিসংঘের নির্বাহী পরিষদ। কার্যাবলী হচ্ছে জাতিসংঘের নির্বাহী পরিষদ, অর্থাৎ এই পরিষদের কার্যাবলী হচ্ছে জাতিসংঘের নির্বাহী পরিষদ হিসেবে কাজ করা, আলোচনা, আপোষ, মধ্যস্থতা কিংবা সালিসির মাধ্যমে কার্যক্রম করা, হয়তো আন্তর্জাতিক যে কোনো বিরোধের নিষ্পত্তির চেষ্টা এবং চেষ্টা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগ করা। অর্থাৎ নিরাপত্তা পরিষদের কার্যক্রম হচ্ছে কোনো দেশের ক্ষেত্রে দুঃখিত সাময়িক ত্রুটির জন্য কোনো দেশের ক্ষেত্রে যদি কোনো অভ্যন্তরীণ হস্তক্ষেপে জাতিসংঘ যদি বল প্রয়োগ করে চাইলে সমাধান করতে পারত। আর যদি কথাবার্তায় বা আলোচনা বা আপোষে যদি বা মধ্যস্থতায় বা সালিসের মাধ্যমে যদি এটা সমাধান না হতো, তখন তারা সামরিক শক্তি প্রয়োগ করে এটি সমাধান করার চেষ্টা করতো। এটা হচ্ছে এই নিরাপত্তা পরিষদের প্রধান কার্যাবলী। এখন আলোচনা করা হবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, জাতিসংঘ পরিবার, ECOSOC। জাতিসংঘ পরিবার নামে পরিচিত, অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ জাতিসংঘের পরিবার নামে পরিচিত। সদর দপ্তর হচ্ছে কনফারেন্স বিল্ডিং, নিউ ইয়র্ক। সদস্য সংখ্যা হচ্ছে প্রায় 54টি এবং 18টি হচ্ছে প্রতিষ্ঠাকালীন। 18টি হচ্ছে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল, বাকি সব সদস্য 54টি, সর্বমোট 54টি, তবে 18টি ছিল হচ্ছে প্রতিষ্ঠাকালীন। এর প্রধান কার্যাবলী হচ্ছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, বেকার সমস্যার সমাধান করা, শিক্ষা প্রসার ও মানবাধিকার কার্যকর করা, বিভিন্ন কল্যাণমূলক বিষয়ে সাধারণ পরিষদের সুপারিশ গ্রহণ করা। এগুলো হচ্ছে প্রধান কার্যাবলী এই ধাপের। এছাড়াও অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আঞ্চলিক কমিশন 5টি। ESCAP অর্থাৎ ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, এটা প্রতিষ্ঠা হয় 1947 সালে। সদর দপ্তর হচ্ছে ব্যাংকক, থাইল্যান্ড। ESCWA এর পুনরূপ হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্ট এশিয়া, প্রতিষ্ঠা হচ্ছে 1973। সদর দপ্তর হচ্ছে বৈরুত, লেবানন। তারপর হচ্ছে আরেকটা সংস্থা ECLSC এর পুনরূপ হচ্ছে ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান, প্রতিষ্ঠা হয় 1948 সালে। সদর দপ্তর হচ্ছে স্যান্টিগো, চিলি। আর ECA এর পুনরূপ হচ্ছে ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, প্রতিষ্ঠা হয় 1958 সালে। সদর দপ্তর হচ্ছে আদিস আবাবা, ইথিওপিয়া। এরপর সচিবালয়, এরপর 4 নম্বর জাতিসংঘের 4 নম্বর বিষয়বস্তু হচ্ছে সচিবালয়, যাদের নিয়ে গঠিত মহাসচিব ও অন্যান্য কর্মকর্তা। সচিবালয় হচ্ছে যাদের নিয়ে গঠিত, তারা হচ্ছে মহাসচিব ও অন্যান্য কর্মকর্তা। মহাসচিব নিযুক্ত করা হয় সাধারণ পরিষদের 2/3 সদস্যের ভোটে দ্বারা নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে 5 বছরের জন্য। অর্থাৎ মহাসচিব নিযুক্ত হন সাধারণ পরিষদের 2/3 সদস্যের ভোটে এবং হচ্ছে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে এবং 5 বছরের জন্য। জাতিসংঘের প্রধান প্রশাসনিক কার্যালয় সচিবালয়, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মহাসচিব। সচিবালয়ের প্রধান থাকেন মহাসচিব ও সেক্রেটারি জেনারেল অব মহাসচিব। বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস, তিনি হচ্ছেন নবম মহাসচিব এবং হচ্ছে তার বাড়ি হচ্ছে পর্তুগাল, মানে হচ্ছে
তিনি জন্মগ্রহণ করেন পৈতৃকভাবে পর্তুগাল, অর্থাৎ জন্মস্থান পর্তুগাল। সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অর্থাৎ সচিবালয়ের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অচি পরিষদ হচ্ছে 1945 সালে এটি গঠিত এবং সদস্য হচ্ছে 5টি। নিরাপত্তা পরিষদের স্থায়ী পর্যবেক্ষক 5টি সদস্য রাষ্ট্রগুলোই হচ্ছে অচি পরিষদের সদস্য। প্রধান কাজ হচ্ছে উপনিবেশের অধীনস্থ দেশগুলোকে স্বাধীন করে এদিকে জাতিসংঘের আওতাভুক্ত করা, অর্থাৎ উপনিবেশ যে দেশসমূহ উপনিবেশভুক্ত রয়েছে সেই দেশসমূহকে স্বাধীন করে জাতিসংঘের অধিভুক্ত করা। অন্যান্য কাজ হচ্ছে, এটা হচ্ছে প্রধান কাজ, এবং অন্যান্য কাজ হচ্ছে কতিপয় অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধানের ভার অচিভুক্ত অঞ্চলের উন্নতি এবং এলাকার অধিবাসীদের স্বাধীনতা তথা শাসনের জন্য উপযুক্ত করে গড়ে তোলা। অর্থাৎ কতিপয় অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধানের ভার অচিভুক্ত অঞ্চলের উন্নতি এবং এলাকার অধিবাসীদের স্বাধীনতা তথা দেশ শাসনের জন্য উপযুক্ত করে গড়ে তোলা। কার্যক্রম স্থগিত হয় 1994 সালে। পালাওকে স্বাধীন করে জাতিসংঘের অন্তর্ভুক্ত করার মাধ্যমে কার্যক্রমটা স্থগিত করা হয়। ষষ্ঠ হচ্ছে আন্তর্জাতিক আদালত, অর্থাৎ আন্তর্জাতিক আদালত হচ্ছে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। যে ধরনের সংগঠন, এটি জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন একটি আন্তর্জাতিক বিচার প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে যে কোনো সদস্য রাষ্ট্র অন্য কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে বিচার পাত্রী হতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে যে কোনো সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে বিচার পাত্রী হতে পারে, তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হতে পারে না। অর্থাৎ আন্তর্জাতিক আদালত আইসিজে যে কোনো ধরনের জাতিসংঘের নিয়ন্ত্রণে একটি আন্তর্জাতিক বিচার প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে যে কোনো সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে বিচার পাত্রী হতে পারে, তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হতে পারে না। এটা হচ্ছে আন্তর্জাতিক আদালতের প্রক্রিয়া। রায় কার্যকর করা, এটা হচ্ছে নিরাপত্তা পরিষদের কর্তৃক যে কোনো রায় কার্যকরের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের প্রয়োজন পড়ে। এটি আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা হয় 1945 সালে, বিচার শুরু হয় 1946 সালে। বিচারকের আসনে ছিলেন 15 জন, কোরামে ছিলেন 9 জন। বিচারকের মেয়াদকাল হচ্ছে 9 বছর। বিচারকের মেয়াদকাল ছিল 9 বছর এবং সভাপতি নির্বাচিত হন 3 বছরের জন্য। সদর দপ্তর হচ্ছে হ্যাগ, নেদারল্যান্ড, শান্তি প্রাসাদ নামে পরিচিত। এই বিষয়গুলো আমরা পড়তে পারি এখান থেকে। আরও কিছু বিষয় জেনে রাখতে হবে আমাদের, সেগুলো হচ্ছে সালিসি আদালত হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন পিসিএ এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত। এই দুটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়। তার মানে আমরা আইজিসি বললাম, এখন এই দুটি সংস্থা কিন্তু বিচারের সাথে রিলেটেড, কিন্তু এই দুটি আন্তর্জাতিক সংগঠন নয়। এরপরে পিসিএ হচ্ছে প্রাচীনতম আন্তর্জাতিক সালিসি সংস্থা। অর্থাৎ পিসিএ হচ্ছে প্রাচীনতম আন্তর্জাতিক সালিসি সংস্থা। এছাড়া অবস্থান হচ্ছে হ্যাগ, নেদারল্যান্ড। প্রতিষ্ঠা হয় 1899 সালে, যে সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয় প্রথম হ্যাগ সম্মেলনের মাধ্যমে পিসিএ প্রতিষ্ঠিত হয়। আইসিসি একটি স্বাধীন প্রতিষ্ঠান যে চুক্তির মাধ্যমে কার্যকর হয়, রোম চুক্তি। আইসিসি হচ্ছে, এটা আবার ক্রিকেট খেলার যে ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, এটা একটু আগে আমি বললাম যে এটা বিচারিক কার্যক্রমের সাথে রিলেটেড একটা প্রতিষ্ঠান, যেটি রোম চুক্তির মাধ্যমে শুরু হয়। চুক্তি হতে নিজেকে প্রত্যাহার করে নেন ইসরায়েল, সুদান এবং যুক্তরাষ্ট্র। অর্থাৎ এই চুক্তি থেকে এই আইসিসি এই চুক্তি থেকে প্রত্যাহার করে নেয় ইসরায়েল, সুদান এবং যুক্তরাষ্ট্র, এই 3টি দেশ। জাতিসংঘের মহাসচিব এই পর্যন্ত 9 জন হয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে
একজন হচ্ছে জাতিসংঘের 9 জন মহাসচিবের মধ্যে একজন হচ্ছে ট্রিগবেলি, যিনি প্রথম জাতিসংঘের মহাসচিব ছিলেন, তিনি হচ্ছে ট্রিগবেলি। এরপর হচ্ছে দেশ নরওয়ে, অর্থাৎ তিনি নরওয়ের একজন নাগরিক ছিলেন। তিনি পদত্যাগ করেছিলেন মহাসচিব পদ থেকে। আমাদের সবগুলো মাথা রাখার দরকার নেই, ইম্পর্টেন্ট থেকে যেগুলো প্রয়োজন আমাদের সেগুলোই। দ্বিতীয়, ড্যাগ হ্যামারশোল্ড 1953 থেকে 1961 সাল পর্যন্ত ছিলেন। দেশ হচ্ছে সুইডেন। তিনি পুরস্কার পেয়েছিলেন, মরণোত্তর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1961 সালে। তিনি মৃত্যুবরণ করেন বিমান দুর্ঘটনায় আফ্রিকার উত্তর রোডশিয়া জাম্বিয়ায়, অর্থাৎ তিনি বিমান দুর্ঘটনায় মারা যান। নোবেল পুরস্কার বিজয়ী, তিনি হচ্ছে মরণোত্তর নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন। ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরি জাতিসংঘের লাইব্রেরির নাম। ড্যাগ হ্যামারশোল্ড মেডেল জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য 2001 সালের 1 জানুয়ারি চালু করা হয়। তৃতীয় মহাসচিব ছিলেন উঠান্ড। তিনি 1969 থেকে 1971 সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন। দেশ হচ্ছে মিয়ানমার। তিনি এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মহাসচিব উঠান্ড পরিচিত মিস্টার এশিয়া নামে। এই উইঠান্ড, তার নামটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মুক্তিযুদ্ধের সময় তিনি মহাসচিব ছিলেন, তাই না? তার নামটি খুব বেশি আমাদের মাথায় রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কুক ওডারহেইম। তিনি 1972 সালে 1972 থেকে 1981 সাল পর্যন্ত মহাসচিব ছিলেন। চীনের ভেটোর কারণে তিনি তৃতীয় মেয়াদে মহাসচিব হতে পারেননি, এটি গুরুত্বপূর্ণ। এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ সফর। মহাসচিব হিসেবে তিনি প্রথম বাংলাদেশ সফর করেন, অর্থাৎ জাতিসংঘের মহাসচিব ছিলেন তিনি হচ্ছে প্রথম মহাসচিব হিসেবে বাংলাদেশে সফর করেন। আরেকজন বিখ্যাত মহাসচিব কফি আনান, তিনি 7ম মহাসচিব ছিলেন। দেশ হচ্ছে কারা? তিনি একমাত্র মুসলমান মহাসচিব। নোবেল পুরস্কার পান 2001 সালে। গ্রন্থ হচ্ছে ইনভেনশন, এ লাইফ ইন ওয়ার অ্যান্ড পিচ, তার বিখ্যাত একটি গ্রন্থ। এবং 8ম মহাসচিব হচ্ছেন বান কি মুন, 2007 সাল থেকে 2016 সাল। দেশ ছিল দক্ষিণ কোরিয়া এবং এশিয়া, দ্বিতীয় এশিয়ান। তিনি হচ্ছে দ্বিতীয় এশিয়ান একজন মহাসচিব। স্থায়ী সদস্য দেশের ভোট, তিনি একমাত্র ব্যক্তি যিনি স্থায়ী সদস্য দেশের ভোটের মুখোমুখি হননি, অর্থাৎ স্থায়ী সদস্য দেশের ভোটের মুখোমুখি হতে হননি। তার যে 5টি দেশ রয়েছে, সেই 5টি দেশের ভোটের প্রয়োজন হয়নি তার ক্ষেত্রে। নবম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেসে। তিনি হচ্ছে 2017 সাল থেকে বর্তমান পর্যন্ত। দেশ হচ্ছে পর্তুগালের 14তম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। UNHCR এর চেয়ারম্যান তিনি। বাংলাদেশ সফর করেছিলেন জাতিসংঘের 4র্থ মহাসচিব হিসেবে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আমরা মনে রাখবো। বিভিন্ন দেশ থেকে এই পর্যন্ত জাতিসংঘের মহাসচিব হওয়া ব্যক্তি: ইউরোপ থেকে 4 জন, আফ্রিকা থেকে 2 জন, এশিয়া থেকে 2 জন, দক্ষিণ আমেরিকা থেকে 1 জন। জাতিসংঘের শান্তিরক্ষী কার্যক্রম, অর্থাৎ জাতিসংঘে আমরা জানি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী রয়েছে। এই শান্তিরক্ষী বাহিনী কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করে। এই শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয়, শান্তিরক্ষী বাহিনী গঠন হয় 1947 সাল থেকে। UNTSO এই সংস্থার মধ্য দিয়ে গঠন করে নিরাপত্তা পরিষদ, অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই শান্তিরক্ষী বাহিনী গঠন করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষা কর্মীরা এই পরিষদে গিয়ে অংশগ্রহণ করে। প্রেক্ষাপট: প্রথম আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে 1947 সালে এই শান্তিরক্ষী বাহিনীর সূচনা হয়। প্রথম শান্তিরক্ষী কার্যক্রমে অংশগ্রহণ করে ফিলিস্তিনে। শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে ফিলিস্তিনে, অর্থাৎ এই শান্তিরক্ষী বাহিনী প্রথম অংশগ্রহণ করে ফিলিস্তিনে শান্তিরক্ষা কার্যক্রমে। মহিলা পুলিশ অংশগ্রহণ করেন প্রথম বাংলাদেশে। পূর্ব তিমুর মিশনে 5 জন এবং নেতৃত্ব এসপি মিলি বিশ্বাস, অর্থাৎ মহিলা পুলিশ প্রথম শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করেন পূর্ব তিমুরে।
UNIIT মিশনে 5 জন অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ থেকে 5 জন অংশগ্রহণ করেন। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে SP মিলি বিশ্বাস। ব্লু ব্যারেট হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর হালকা নীল রঙের শিরস্থান। অর্থাৎ ব্লু ব্যারেট হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর হালকা নীল রঙের শিরস্থান এবং শান্তিরক্ষা কার্যক্রমে শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশের যে শান্তিরক্ষা বাহিনী সে বিষয়ে আমরা এখন জানবো। বাংলাদেশ জাতিসংঘের মিশনে অংশগ্রহণ করে সর্বপ্রথম 1988 সালে ইরান মিশনে UNIMOG এই সংস্থার অধীনে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী নোবেল প্রাইজ 1988 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় 1988 সালে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী। বাংলাদেশ পুলিশ বাহিনী জাতিসংঘ মিশনে সর্বপ্রথম অংশগ্রহণ করে 1989 সালে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশগ্রহণকারী শীর্ষ দেশ হচ্ছে ইথিওপিয়া, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী শীর্ষ দেশসমূহের সদস্যের মধ্যে ইথিওপিয়া সবচেয়ে বেশি সদস্য জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে, আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের বেশিরভাগই সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। অর্থাৎ এটা আমরা অনেকেই শুনেছি। সম্মেলন হচ্ছে মিলেনিয়াম সাবমিট অফ দ্য ইউনাইটেড নেশনস 6 থেকে 8 সেপ্টেম্বর 2000 সালে নিউ ইয়র্কে এটি অনুষ্ঠিত হয়। লক্ষ্যমাত্রা ছিল 8টি গোলস, অর্থাৎ 8টি লক্ষ্য নিয়ে কাজ করা। লক্ষ্যসীমা ছিল হচ্ছে 2015, অর্থাৎ 2015 মধ্যে এই 8টি লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা ছিল। সম্মেলনটি ঘোষণা করা হয় সাধারণ পরিষদের কর্তৃক এই সম্মেলনটি ঘোষণা করা হয়। এই 8টি লক্ষ্যমাত্রা কি কি সেটা আমরা একটু দেখব। এক নম্বর হচ্ছে চরম দারিদ্র, অর্থাৎ MDG 8টি গোলস। এই 8টি গোলস আমরা জানবো। চরম দারিদ্র ও ক্ষুধা নির্মূল করা, সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন করা, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন এর উন্নয়ন, শিশু মৃত্যু হার হ্রাস করা, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন করা, HIV, AIDS, ম্যালেরিয়া এবং অন্যান্য রোগের বিরুদ্ধে সংগ্রাম করা, পরিবেশগত সহনশীলতা নিশ্চিতকরণ, উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব সৃষ্টি। এই 8টি লক্ষ্য ছিল MDG লক্ষ্য। এরপর আমরা দেখবো SDG, খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে চলমান সবচেয়ে বেশি আলোচিত জাতিসংঘের একটি কর্মকাণ্ড। এটা হচ্ছে MDG। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হচ্ছে SDG। এই SDG হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। নির্ধারণ করা হয় 2 আগস্ট 2015 সালে এবং 193 সালে 193টি দেশের সম্মতিক্রমে এই MDG 193টি দেশের সম্মতিক্রমে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস চালু করা হয় 2015 সালে 2 আগস্ট এবং এটার নির্ধারণ কাজ শুরু হয় MDG এর সাফল্যের ধারা বজায় রাখার জন্য এই SDGটা চালু করা হয়। অর্থাৎ MDG যে 8টি লক্ষ্যমাত্রা সেটি অনেকাংশে জাতিসংঘ এবং জাতিসংঘের সদস্য দেশগুলো অর্জন করতে বা যথাযথভাবে গ্রহণ করতে পেরেছেন। ফলে MDGটা যেহেতু সফলতা অর্জন করেছে সেহেতু MDGর মতোই আরেকটি SDG গোলস নির্ধারণ করা হয়েছে, যে SDGর মাধ্যমে কিন্তু আগামী 2015 সাল থেকে 2030 সাল পর্যন্ত একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব পেশ করেন 19টি, গৃহীত হয় 15টি এবং SDG এর সূচক হচ্ছে 47টি, মূলধারাই হচ্ছে 17টি। অর্থাৎ SDG এর সূচক হচ্ছে 47টি, মূলধারার লক্ষ্য হচ্ছে 17টি। অর্থাৎ SDG লক্ষ্য হচ্ছে 17টি লক্ষ্য, সহযোগী লক্ষ্য হচ্ছে 169টি। অর্থাৎ SDG এর সূচক হচ্ছে 47টি, সহযোগী লক্ষ্য হচ্ছে 169টি, তবে লক্ষ্য হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে 17টি। এখন আমরা দেখব লক্ষ্য বা ধারাগুলো কি কি। 17টি লক্ষ্যের মধ্যে প্রথমটা হচ্ছে দারিদ্র বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য, মানবসম্পন্ন শিক্ষা, মানসম্পন্ন শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ পানীয় পরিনিষ্কাশন, সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি, উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উদ্ভাবন ও উন্নত অবকাঠামো, বৈষম্য হ্রাস। এবার হচ্ছে টেকসই নগর সম্প্রদায়, পরিমিত ভূ উৎপাদন,
জলবায়ু বিষয়ে পদক্ষেপ, পানির নিচে প্রাণ, সমুদ্রের সুরক্ষা, এরপর হচ্ছে স্থলভাগের জীবন ও ভূমি রক্ষা, এরপর হচ্ছে শান্তি ও ন্যায় বিচার কার্যকর প্রতিষ্ঠান, লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব। এই 17টি গোল নিয়ে কিন্তু এসডিজির কার্যক্রম শুরু হয়। আমরা একটু দেখবো এমডিজি ও এসডিজির তুলনামূলক চিত্র। এটার মাধ্যমে আমরা আমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করতে পারবো। এমডিজি এবং এসডিজি সম্মেলন সময় হচ্ছে 2000 সাল, আর এটা হচ্ছে 2015 সাল। এদের 25 থেকে 27 সেপ্টেম্বর, এটা হচ্ছে 6 থেকে 8 সেপ্টেম্বর গৃহীত হয়। এটা 6 সেপ্টেম্বর 2000 সালে, এটি 25 সেপ্টেম্বর 2015 সালে। আমরা এই গৃহীত তারিখটা মনে রাখবো বেশি, কারণ এটি গুরুত্বপূর্ণ। স্থান হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এই তো নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সাধারণ পরিষদের গৃহীত অধিবেশন হচ্ছে 55তম, এটা হচ্ছে প্রায় 70তম, অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদের 55তম অধিবেশনে এটি এমডিজির পদক্ষেপ নেওয়া হয়, আর এটা হচ্ছে 70তম অধিবেশনে পদক্ষেপটি নেওয়া হয়। এরপর লক্ষ্য ছিল 8টি এবং এসডিজি লক্ষ্য হচ্ছে 17টি, সুনির্দিষ্ট লক্ষ্য হচ্ছে 18টি এবং এদিকে সুনির্দিষ্ট লক্ষ্য হচ্ছে 169টি। মেয়াদ হচ্ছে 2001 থেকে 2015, আর এটা হচ্ছে 2016 সাল থেকে 2030। বাস্তবায়ন শুরু হয়েছিল 1 জানুয়ারি 2001, এটি বাস্তবায়ন শুরু হয়েছিল 1 জানুয়ারি 2016। জাতিসংঘ ও নারী। যেহেতু পৃথিবীতে নারী বৈষম্য অনেকাংশে উঠে গেছে এবং বিশ্বের প্রতিটি দেশের মধ্যে নারীদের সমতা, সুযোগ সুবিধা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম চলছে, সেহেতু জাতিসংঘ ও নারীর বিষয়ে কিছু কথা। CEDAW, নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ। কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ দ্য ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। স্যাডোয়ের পুনরূপ, অর্থাৎ এই স্যাডোয়ের পুনরূপ হচ্ছে এটা এখন স্বাক্ষরিত হয়। এটা 1979 সাল থেকে 1979 সালে নিউ ইয়র্কে কার্যকর হয় 1981 সালে, এবং 1981 সালে এবং 1984 সালে বাংলাদেশে অনুমোদন হয়। বাংলাদেশে এটি অনুমোদন করেন। এরপর স্যাডো কমিটির প্রথম বাংলাদেশি সদস্য হচ্ছে সালমা খান। একমাত্র চেয়ারপারসন হচ্ছে ইসমত জাহান। UNIFEM এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন। এটি প্রতিষ্ঠা হয় 1976 সালে, সদস্য 191টি। সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। UN উইমেন হচ্ছে ইউনাইটেড নেশনস এন্টিটি ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দ্য এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। এটি প্রতিষ্ঠা হয় 2010 সালে। কার্যক্রম শুরু হয় 1 জানুয়ারি 2011 সালে। সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বর্তমান প্রধান হচ্ছে ফুমজিন মিয়াম্বো, দক্ষিণ আফ্রিকা। এছাড়াও বেশ কয়েকটি সংস্থা খুবই গুরুত্বপূর্ণ, যে সংস্থাগুলো থেকে প্রশ্ন আসে মোটামুটি আমাদের অবশ্যই জানতে হবে। জাতিসংঘ রিলেটেড সংস্থা, বিশ্বায়িত সংস্থা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে FAO, অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ খাদ্য কৃষি সংস্থা। IFAD, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল। এরপরে ILO হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা। রয়েছে IMO হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা। IMF হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এই কয়েকটি সংস্থা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ITU, অর্থাৎ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, অর্থাৎ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন। এরপর আছে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। এরপরে WB হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। এরপর WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর হচ্ছে WIPO, অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, বিশ্ব মেধা সম্পদ সংস্থা। WMO, ওয়ার্ল্ড মেটারোলজিক্যাল অর্গানাইজেশন, বিশ্ব আবহাওয়া সংস্থা। লাস্ট ওয়ান হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, বিশ্ব পর্যটন সংস্থা। এবার জাতিসংঘ রিলেটেড কিছু সংস্থা: IAEA,
ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। এই দুটি হচ্ছে জাতিসংঘ সম্পর্কিত সংস্থা। এরপরে ইউএন ফান্ড অ্যান্ড প্রোগ্রামস রিলেটেড কিছু সংস্থা, UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড, জাতিসংঘ শিশু তহবিল, WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, বিশ্ব খাদ্য কর্মসূচি, UNFPA, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, জাতিসংঘ জনসংখ্যা তহবিল। এরপরে UNEP, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন, UNCAD, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড আর ডেভেলপমেন্ট, জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন, ITC, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। এরপরে OSCHR, অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, মানবাধিকার বিষয়ক জাতিসংঘ কমিশন। এরপর UNIFEM, অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন, অর্থাৎ নারীদের জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল। এরপরে গবেষণা অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, UNITAR, ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ, জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট, UNRISD, ইউনাইটেড নেশনস রিসার্চ ইনস্টিটিউট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, জাতিসংঘ সমাজ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট। এরপর UN কনভেনশন, UNFCCC হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, জাতিসংঘ আবহাওয়া পরিবর্তন বিষয়ক কাঠামো, CWA, এটা আমরা আগে আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে UNCRC, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, শিশু অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ। এরপর আনক্লোজ, অর্থাৎ UN কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, অর্থাৎ সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ সনদ। এরপরে অন্যান্য যে একটি সংস্থা, সেটি হচ্ছে UNU, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমি চেষ্টা করেছি আমার সীমাবদ্ধতার মধ্য থেকে জাতিসংঘের উপর এবং জাতিপুঞ্জের উপর একটি ভিডিও তৈরি করার। মোবাইলের কিছু চার্জের সমস্যা এবং ডিসপ্লের কিছু সমস্যার কারণে হয়তো বারবার বিঘ্নিত হয়েছে। সকলের কাছে তারপরেও দুঃখ প্রকাশ। যদি আপনারা একটু হলেও উপকৃত পান, তাহলে এখানে আমার সার্থকতা। ধন্যবাদ সবাইকে।